গাজীপুরে শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, দেবর তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। তবে 5 আগস্টের গণ আন্দোলনে জনরোষে জৌলুস হারিয়ে এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি বাড়িটি শফিক আহমেদ সিদ্দিকীর বলেই পরিচিত, যিনি শেখ রেহানার স্বামী এবং টিউলিপ সিদ্দিক, আজমিরি সিদ্দিক এবং ববি সিদ্দিকীর বাবা। এই বাগান বাড়িতে বিশালাকার পুকুর, শানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স সহ রয়েছে একাধিক বাংলো। শীত মৌসুমে শেখ রেহানার পরিবার আসা যাওয়া করতেন এখানে। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা, যা এখন পরিত্যক্ত। আমাদের গার্ডেন এবং শেখ রেহানা জামাই আর আমরা 4 জন আছি। 4 জনের একজন দারোয়ান, আমরা 3 জন এখানে কাজ করি, বাগানে কাজ করি। বাগানে আমাদের বেতন প্রতি মাসে মাসে ওনারা ক্লিয়ার করে দিয়ে দেয় এবং আমরা ওনার প্রতি সপ্তাহে সপ্তাহে ওনাদের সবজি টবজি যা হয় এটি পাঠাই দিই। কন্টিনিউভাবে সাহেব আসতেছিল, তো রাস্তা খারাপের কারণে সাহেব আর আসে না। গত 5 আগস্টের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে টিউলিপস টেরিটরিতে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানান, প্রথমে বিরোধপূর্ণ 3 বিঘা জমি দিয়ে বাগানবাড়ি শুরু হলেও ধীরে ধীরে বেড়ে এর আয়তন হয়েছে এখন 30 বিঘার উপরে। এই জমিনটা এক গ্যাঞ্জামের জমিন, নৌকায় ক্ষমতা আছে মতন, পরে হ্যার বাগনিয়ার মামলা আছে, পরে সাপিয়ায় হ্যার জমিনটা সেক্টর জামাটা বিক্রি করছে। বিদ্যুৎ বিল পরিশোধের কপিতে ডক্টর শফিক সিদ্দিকীর নাম। এছাড়া শেখ রেহানা ও তার পরিবারের নামে মৌচাকে বাগানবাড়ি, ফাউকাল এলাকায় বাংলো এবং বাঙালগাছ এলাকায় তার দেবর রফিক সিদ্দিকীরও বাগানবাড়ি। গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের উৎসের সন্ধানে নেমেছে দুদক। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এসব সম্পদের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজস্ব বিভাগ কাজ করছে। রিপোর্ট পাই, তারপরে আমাদের যারা কাজ করছে এটা নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বা আপনার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, তো রেভিনিউ সেকশন থেকে এই বিষয়ে রিপোর্ট আসুক, তখন এটা আপনাদেরকে আমরা বলতে পারবো। জয়দেবপুর থেকে 15 কিলোমিটার দূরে টিউলিপস টেরিটরি। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ গড়েছে শেখ হাসিনা পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর রমনা থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিচার। একই সঙ্গে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এই আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজ হাসান জানান, সম্রাট ও আরমান অসুস্থ জানিয়ে তাদের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেছিলেন, তবে তা নাকচ করেছে আদালত। এর আগে 2019 সালে কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাট ও আরবারকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলা করেন র্যাব 1-এর ডিএডি আব্দুল খালেক। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দিতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে আসেনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন গত বছরের 19 জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত দেশে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে লন্ডনের ব্রিকলেনে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের পর এসব কথা জানান ডাক্তার জাহিদ। বলেন, কখন দেশে ফিরবেন সেটি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বিএনপি প্রধান। তার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো বলেও আশ্বস্ত করেন তিনি।
লন্ডন ক্লিনিক ছাড়ার পর বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথিসহ 3 নাতনিকে নিয়ে পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাজ্য ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এর জন্য সময় এসেছে ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্র জনতা আন্দোলন গড়ে তুলবে। আমাদের কাছে জবাব দিতে হবে। রাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি পর্যালোচনা করে এবার নিজেরাই সংস্কার প্রস্তাব তৈরির কথা ভাবছে নির্বাচন কমিশন। বেলা 11:30টায় সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই লক্ষ্যে সভা চলছে। সভায় 4 কমিশনার ও ইসি সচিব এ সময় উপস্থিত আছেন। ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষক নীতিমালার মতো বিষয়েও আলোচনা করছেন তারা। তবে এসব বিষয়ে সংস্কার প্রস্তাব রয়েছে কমিশনেরও। তবে এর অন্তত 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছে ইসি। এই অবস্থায় পর্যালোচনার পর কিছু আইন বিধি সংস্কারে একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারকে দেওয়ার চিন্তা নাসির উদ্দিন কমিশনের। সিইসি বলছেন, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। তবে সংস্কার কমিশনের দাবি, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো সুপারিশ করা হয়নি। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের কাগজপত্র যাচাই শেষ হয়েছে। এর মধ্যে 62% শিক্ষার্থী প্রমাণ দেখাতে পারেননি বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সকালে সংস্থাটি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের মধ্যে 72 জন চূড়ান্ত হয়েছেন। সাক্ষাৎকারে উপস্থিত হননি 49 শিক্ষার্থী। তাদের আবার সুযোগ দিতে চায় অধিদপ্তর। সাক্ষাৎকারের জন্য রোববার তাদের ডাকা হয়েছে। 17 জানুয়ারি 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 5380 আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছিল 1,35,261টি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন 60,095 জন। এবার মুক্তিযোদ্ধা কোটায় আসন ছিল 269টি। এর মধ্যে 193 জন উত্তীর্ণ হন। এমবিবিএস পাশের পর বিএমডিসির সনদ নিতে আলাদা পরীক্ষার কথা ভাবছে সংস্থাটি। তবে তা চালু হবে কয়েক ধাপে। এছাড়া নির্দিষ্ট সময় পর চিকিৎসকদের সনদ নবায়নে পরীক্ষা চালুর বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত। এ নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনেও। দেশের সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ 104টি। প্রতি বছর এমবিবিএস পাশ করেন 11,000-এর বেশি শিক্ষার্থী। চিকিৎসক হিসেবে পেশা শুরুর আগে নিতে হয় বিএমডিসির সনদ, দেয়া হয় একটি নিবন্ধন নম্বর। তবে এজন্য দিতে হয় না কোনো পরীক্ষা। দেশে কিছু বেসরকারি মেডিকেল কলেজের মান নিয়ে আছে অনেক প্রশ্ন। রাজনৈতিক ও নানা সুবিধায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু বছর শেষে ভালো মন্দ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন এই পেশায়। এবার এর হ্রাস টানতে চায় বিএমডিসি। চালু করার বিষয়টা নিয়ে কোনো রকমের যাতে সমালোচনা অথবা ডাক্তারদের বিরোধিতার মুখে আমরা না পড়ি, সেই জন্য বিষয়টা এভাবে চিন্তা করা হচ্ছে যে আমরা একটা সিস্টেমের মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করব। ভর্তির ক্রাইটেরিয়ার সময় যদি আমরা এটা বলে দেই যে তোমরা যখন ক্লাস করবে, ভর্তি হবে, ডাক্তার হবে, তখন তোমাদেরকে আরেকটি লাইসেন্সিং এক্সাম দিয়ে তারপরে সনদ নিতে হবে। নার্সিং পাশের পর পরীক্ষা দিয়েই সনদ নিতে হয়। আইনজীবীদের ক্ষেত্রেও একই বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা দিয়ে বিএমডিসির নিবন্ধন নম্বর নেয়ার বিষয়টি চালু হলে ভালো চিকিৎসক তৈরি হবে। সারা পৃথিবীব্যাপী নলেজ অ্যাসেসমেন্ট, লাইসেন্সিং এক্সাম প্রবর্তন রয়েছে, বাংলাদেশে নেই। বাংলাদেশের এই জিনিসগুলো করা অত্যন্ত জরুরি। ডক্টরদের এগেনস্টে কমপ্লেন কমে আসবে, কারণ তার কম্পিটেন্সি টেস্ট হচ্ছে, তার অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, তার ফিটনেস টেস্ট হচ্ছে। তাদের শিক্ষার প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং সবাই একটা চিকিৎসা শাস্ত্র নিয়ে সবসময় একটা চিন্তা চেতনার মধ্যে থাকবে যে আপডেটেড
নলেজ স্কিল ডেভেলপ করার বিষয় নিয়ে। দেশে বিএমডিসির নিবন্ধিত চিকিৎসক 1,38,000। প্রতি 5 বছর পর সনদ নবায়ন করতে হয়। সংস্থাটি জানিয়েছে, সনদ নবায়নের আগে সক্ষমতা যাচাই পরীক্ষা নিতে চান তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আগ্রাবাদে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশার চালকরা। এর জেরে আগ্রাবাদে সড়কের দুপাশে তৈরি হয়েছে যানজট। আরও জানাতে সেখান থেকে আছেন সহকর্মী হাসান লিটন। রিটন, অবরোধের কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিনা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, আর যারা আন্দোলন করছেন তারা কি বলছেন? দেখুন, আমার ঠিক পেছনটায় যে সড়কটি দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামের যে মূল সড়ক, আগ্রাবাদ সড়ক। সেখানে আমরা দেখেছি আজকে দুপুর 12টা থেকে 2 দফায় সেখানে সেই সড়কটি তারা অর্থাৎ যারা ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছে তারা সেটি অবরোধ করে রেখেছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা মূল সড়ক ছেড়ে কিছুটা গলিতে এসে তারা এখন আসলে পুলিশের সঙ্গে আলাপ আলোচনা, তাদের যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং তারা বলছেন যে যৌক্তিক দাবি সেটি নিয়ে তারা আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে সংগ্রাম সেটি চালিয়ে যাবে। আমরা তাদের সঙ্গে বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন সেটি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাগুলো মূলত গলির ভিতরে চালানোর নিয়ম এবং সেই অনুযায়ী তারা গলির ভিতরেই চালিয়ে থাকেন, কিন্তু কিছু অসাধু পুলিশ সদস্য তারা আসলে গলির ভেতর থেকে এই সমস্ত চালককে ধরে নিয়ে এসে সেখানে তাদেরকে বড় অঙ্কের অর্থাৎ 3,200 টাকা পর্যন্ত জরিমানা করে থাকে, যেটি তাদের পক্ষে বহন করা সম্ভব না। তারা চালকরা যেটি বলছে সেটি হচ্ছে একেবারে অযৌক্তিকভাবে, অর্থাৎ তারা গলির ভিতর থাকলে সেখান থেকে ধরে নিয়ে এসে তাদেরকে জরিমানার আওতায় নেওয়া হয় এবং এটি এবং তারা বলছেন যে আসলে সড়কে তারা নিশ্চিন্ত নির্বিঘ্নে যাতে গাড়ি চালাতে পারে সেই দাবিটাও তাদের রয়েছে। পাশাপাশি তাদেরকে আসলে নানা সময় যে বিভিন্ন বাহানায় তাদের যে সমস্ত গাড়িগুলো ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িগুলোকে আবারও ফেরত যাতে দেয় সেই দাবিগুলোর প্রেক্ষিতে তারা আজকে দুপুর 12টায় চট্টগ্রামের এই যে আগ্রাবাদ বাদামতল মোড়ে তাদের আসলে মানববন্ধন কর্মসূচি ছিল, সেটি আমরা দেখছি পরবর্তীতে সেটি আসলে সড়ক অবরোধ পর্যন্ত গড়া এবং আমরা দেখছি মূল সড়কে তারা 2 দফা, প্রথম একবার তারা বসেছিল, পরবর্তীতে তাদের কিছু নেতৃবৃন্দ তাদেরকে তারা যে অভিযোগটি করছেন যে গলিতে থাকলেও তাদেরকে জরিমানা করা হচ্ছে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তাদের কি বক্তব্য? না, পুলিশের সঙ্গে আসলে আমাদের এখনো পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি। আমরা কিছুক্ষণ আগে যারা আন্দোলন করছেন তাদের একজন নেতার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন সেটি হচ্ছে কিছুক্ষণ আগে তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা তাদের এই চালকদের যে দাবি সেটি তারা পূরণ করার চেষ্টা করবেন এবং সেই ঘোষণা আসার পর আমরা দেখেছি একটি পক্ষ চলে গিয়েছে এবং আরেকটি পক্ষ এখনো পর্যন্ত যে আগ্রাবাদের যে অ্যাক্সেস রয়েছে সেখানে তারা অবস্থান করছে এবং পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনার শেষে যদি সুষ্ঠু কোনো একটি জবাব আসে তাহলে হয়তো তারা আজকে সরে যাবেন, অর্থাৎ 1 সপ্তাহ যে সময় নিয়েছে সেটি কেউ মেনেছে কেউ মানেননি, যারা মানেননি তারা এখন পর্যন্ত রাজপথে আছেন। তবে এই মুহূর্তে আসার বিষয় হচ্ছে তারা মূল সড়ক থেকে সরে গিয়েছেন এবং যে সড়কটিতে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে সেটিও সড়কের বাইরে একেবারে দোকানের কার্নিশে তারা অবস্থান নিয়েছে, ফলে ঘন্টা 2 আগে যে ধরনের ঝামেলা হচ্ছিল সেটি এই মুহূর্তে নেই এবং সবাই ধারণা করছেন যে আজকের মধ্যে একটি সুন্দর একটি জবনিকা বা তারা টানতে পারবেন, সে আশায় সবাই আছে। আমরা দেখি যে এই যে সড়ক বন্ধ ছিল সেই কারণে আসলে বেশ যেখানে এই সড়কে চলাচলকারীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে, কিন্তু চালকরা যেটি বলছেন তাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে এবং সেই কারণে সড়ক অবরোধ করা ছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না এবং সেই কারণে তারা সেটি করেছেন। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তারা সুন্দর কোনো জবাব না পান তাহলে হয়তো আরও কঠোর আন্দোলনে যাওয়ার তারা হুমকি দিয়েছেন। এ হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আমার কাছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংগ্রামের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী হাসান লিটন। দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচে বাধার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পুনরায় ম্যাচ দুটি চালু করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এরই মধ্যে নির্দেশও দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কয়েকটি বিনোদনমূলক কর্মকাণ্ডে নারীদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 2টি ঘটনা হলো দিনাজপুর এবং জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ স্থগিত করা। অন্তর্বর্তী সরকার নারী পুরুষ দুজনের পূর্ণ অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
যে কোনো গোষ্ঠী নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের বিরুদ্ধে সরকার সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলেও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে এক ইজি বাইক চালককে হত্যা ও মরদেহ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে কড়া নিরাপত্তায় তাকে পঞ্চগড়ে আদালতে হাজিরের পর এই আদেশ দেওয়া হয়। এ সময় আদালত চত্বরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন উপস্থিত জনতা। এর আগে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে 4 আগস্ট নিখোঁজ হন ইজি বাইক চালক আলামিন। এ ঘটনায় 10 নভেম্বর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করা হয়। আসামি করা হয় অজ্ঞাত আরও 150 জনকে। শনিবার রাতে সাবেক রেলমন্ত্রীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পঞ্চগড়ে নেওয়া হয়। এটি একটি আসলে এখনো রহস্যাবৃত এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল, যেটি আদালত অনুধাবন করেছেন, ফলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। টঙ্গীর তুরাগ নদের তীরে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভিড়। মাঠে প্রবেশের ফটকগুলোতে ভিড় সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও অন্য যানবাহনে করে মাঠের আশপাশে নামছেন মুসল্লিরা। এজন্য ময়দানের আশপাশের সড়কে রয়েছে গাড়ির চাপ। প্রথম পর্বের ইজতেমা শেষ হবে 2 ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম 2 পর্বে অংশ নেবেন জুবায়েরপন্থীরা। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্ব। এতে অংশ নেবেন সাদপন্থীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এদিকে ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদের ওপর সেনাবাহিনী 5টি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টন ব্রিজ নির্মাণ করেছে। এখানে আসছি একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। একমাত্র আল্লাহর কাছে আমাদের চাওয়া পাই, আল্লাহ হেদায়েত দেখ। প্রথম ইজতেমায় এত মানুষ হয় যে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, এজন্য আমাদের মুরব্বীরা পরামর্শ সাপেক্ষে আমাদের এরকম 2টা ইজতেমা ভাগ করছে। কোনো ভেদাভেদ নেই, সবাই এক হইয়া যেন আমরা কাজ করতে পারি, এটাই আমরা চাচ্ছি। কাল শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী আদিলুর রহমান। বিস্তারিত জানবো তার কাছে। আদিলুর, মুসল্লিরা তো ইতিমধ্যে আসতে শুরু করেছেন, তাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর তুরাগ তীরে আসার পথে তাদের কোনো রকমের ভোগান্তির শিকার হতে হয়েছে কিনা, কি বলছেন তারা? দেখুন, 58তম বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এর মধ্যে 107 একর টঙ্গীর তুরাগ তীর এই মুহূর্তে কিন্তু আসলে একেবারেই প্রস্তুত হয়ে গেছে। তুরাগ তীর পুরোটাই প্রস্তুত করে ফেলা হয়েছে। খিত্তায় খিত্তায় মুসল্লি যারা আছেন তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে জিকির এবং ইবাদত বন্দিগিতে তারা আসলে মশগুল আছেন। এবং আজকে জোহরের নামাজ কিছুক্ষণ আগে আদায় হয়েছে এবং সেই জোহরের নামাজে একসঙ্গে অনেক মানুষ সেই জোহরের নামাজ তারা একসঙ্গে আদায় করেছেন। এবং আজকে মূলত মাগরিবের নামাজের পরে এই বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ মাওলানা জোবায়ের অনুসারী যারা আছেন বা শুরায়ে নিজামের যারা অনুসারী আছেন তাদের আনুষ্ঠানিকতা আজকে মাগরিবের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে আসলে শুরু হবে। এবং এরপরে আগামীকাল ফজরের নামাজের পরে বয়ান হবে এবং আগামীকাল জুমার নামাজ একসঙ্গে ধারণা করা হচ্ছে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন এবং সেই জুমার নামাজ আদায় নামাজ পড়াবেন মাওলানা জোবায়ের সাহেব। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে বিষয়টি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এরই মধ্যে আপনি জানেন যে 17ই ডিসেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আর যাতে কোনো সেরকম ধরনের কোনো ঘটনা না হয় সেই জন্য
বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার তিনি এখানে এসেছিলেন। ঘটনাস্থল তিনি ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই 7,000 সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর আরো প্রায় 3,000, মোট প্রায় 10,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এরই মধ্যে অনেক মুসল্লি ইজতেমা ময়দানে চলে এসেছেন, আর এখনো অনেকেই আসছেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে রাতভর পর্যন্ত এখানে মুসল্লিরা তারা আসবেন এবং সেই মুসল্লিরা আসতে তাদের কোনো সমস্যা হচ্ছে না বলেই কিন্তু আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র যানজটের কিছুটা ভোগান্তি তাদেরকে আসলে পড়তে হয়েছে, অর্থাৎ তারা যারা এয়ারপোর্ট দিয়ে এসছেন তাদেরকে উত্তরা এবং যারা টঙ্গী হয়ে আসছেন তাদেরকে টঙ্গীতে এসে কিছুটা যানজটের মধ্যে পড়তে হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। ট্রাফিক বিভাগ যেটি আসলে বলছেন যে একসাথে যেহেতু আসলে অনেক মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন এবং একসঙ্গে অনেক জেলা থেকে আসছেন, বিশেষ করে যে এবার 3টি পর্ব, এবার প্রথমবারের মতো 3টি পর্ব করা হয়েছে এবং 3টি পর্বের মধ্যে প্রথম 2টি পর্বে শুরায়ে নিজাম বা মাওলানা জুবায়ের সাহেবের যারা অনুসারী আছেন তারা অংশ নেবেন এবং প্রথম পর্বে 41টি জেলা এবং দ্বিতীয় পর্বে অংশ নেবেন আরো 21 জেলার মুসল্লি। এবং ধারণা করা হচ্ছে যে কয়েক লাখ মুসল্লি এবার এই 2 পর্বেই অংশ নেবেন। এরপরে 8 দিন বিরতি দিয়ে মাওলানা সাদ কান্দলিবির অনুসারী যারা আছেন তারা 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার 3য় পর্ব তারা পালন করবেন। তো সব মিলিয়ে আসলে যেটা বলা যায় যে ইজতেমা ময়দান যত সময় আসলে গড়াচ্ছে মুসল্লিদের সংখ্যা তত বাড়ছে এবং প্রত্যেকের উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে এখানে দেশ বিদেশের যারা আলেম আছেন তারা যে বয়ান করবেন, যে হেদায়েতের বয়ান দিবেন, যে হেদায়েতের শিক্ষা দিবেন, যে দিনের শিক্ষা দিবেন, এই দিনের শিক্ষা এখান থেকে নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করবেন এবং আগামী 1টি বছর এই হেদায়েতের পথে বা দিনের পথে যাতে এখানকার মুসল্লিরা চলতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই মূলত এখানে মুসল্লিরা এসছেন এবং আরো মুসল্লি এসে অংশ নিচ্ছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গী থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 3 দিন পর তাপমাত্রা আবারও এককের ঘরে। সকাল 9টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি। এর আগে গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 9.9 ডিগ্রি। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা এলাকা। সকাল 10টার পর সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা কুয়াশার সাথে হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে দুর্ভোগে পড়েন কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে সকাল 9টায় তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর শীতের প্রভাব জনজীবনে কতটা পড়েছে? জি, আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু পঞ্চগড়ে বর্তমানে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ যে সর্বনিম্ন তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলেই সেটিকে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ওই পর্যায়কে বলা হচ্ছে। তো আমরা আসলে দেখছি যে গত 3 দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10-এর উপরেই ছিল, অর্থাৎ 10 থেকে 11-এর মধ্যে উঠানামা করছিল। আজকে সকালেই তাপমাত্রা নেমে গিয়েছিল। তো আমরা আসলে এর প্রভাবে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই মোটামুটি কুয়াশা শুরু হয়। রাত গভীর হওয়ার সাথেই কুয়াশা ঘনত্ব বেড়ে যায়। সকাল 10টা পর্যন্ত, 9টা-10টা পর্যন্ত কিন্তু সেই ঘন কুয়াশা থাকে, গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকে। আমরা দেখি যে 10-11টার পরেই কিন্তু সূর্য উঠলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এখন বর্তমানে কিন্তু আসলে রোদ আছে, রোদের সাথে হালকা উত্তাপ আছে, কিন্তু উত্তরের হিমশীতল বাতাস রয়েছে। বাতাসের কারণে দিনভর ঠান্ডা অনুভব হচ্ছে। আর এই সময় এরকম ঠান্ডায় কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বর্তমানে যারা আসলে দিনমজুর শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষি শ্রমিক, যারা রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা পাথর শ্রমিক, বালু শ্রমিক, চা শ্রমিক, অসংখ্য এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা সকালে
কাজে যোগ দেন তাদের আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। তার কারণ এখানকার পাথর শ্রমিক, বালু শ্রমিক, তাদের কিন্তু হাঁটু জলে নেমে পাথর এবং বালু সংগ্রহ করতে হয় নদী থেকে। এর বাইরে যারা কৃষি শ্রমিক তারা বলছেন যে তাদের আসলে সকাল খুব ভোরবেলায় কিন্তু তাদের খেতে নামতে হয়, তাদের শীতকালীন সবজি ক্ষেত থেকে তুলে বাজারে আনতে হয় এবং সবজি বাজারে আসলে সকালবেলায় কিন্তু তাদের পণ্য বা অর্থাৎ সবজি, বিভিন্ন প্রকার সবজি তাদের তুলতে হয়। এই শীতে আমরা বর্তমান যে অবস্থাটা, দিনের বেলা যদিও রোদ থাকে, রোদের মধ্যে শীতের প্রকোপ কম, কিন্তু বিকেলের পর থেকে পরদিন সকাল 9টা পর্যন্ত কিন্তু হাড় কাঁপানো শীত হয়, মাঘের শীত অনুভূত হয়, সাথে ঘন কুয়াশা এবং কুয়াশার সাথে হিমশীতল বাতাসের কারণে মূলত এই শীতটা বেশি। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম। ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে আরও 15 দিন। 2024-25 কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় 15 ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এক আদেশ জারির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর আগে সরকার 2 দফায় 1 মাস করে রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। এছাড়া ভিন্ন আরেকটি আদেশের মাধ্যমে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পরিবর্তে 16 মার্চ করা হয়েছে। বর্তমানে 1 কোটির বেশি টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর 40 লাখের বেশি রিটার্ন জমা দেন। জানা গেছে, জুলাই আগস্টের আন্দোলন, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা সহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবিতে সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর 1টা থেকে ক্যাম্পাসের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাখালী, গুলশান সহ আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। রাস্তা কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিনা? দেখুন, এই মহাখালী এবং গুলশানের যে লিংক রোডটি রয়েছে, যেখানে সরকারি তিতুমির কলেজ রয়েছে, সেখানে কিন্তু প্রথমে একটি পাশ বন্ধ করলো, পুরো এখন কিন্তু দুটি পাশই বন্ধ করে দিয়েছে। তারা যে দাবিটি করছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা যদিও এখন একটি সংবাদ সম্মেলন করছেন সেখানে, এবং তারা যেটি বলছেন যে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় এটিকে ঘোষণা করতে হবে, এবং একই সঙ্গে তাদের আরও বেশ কিছু দাবি কিন্তু রয়েছে। সড়কের পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে এই সড়কে যেহেতু যানবাহন বেশি চলাচল করে, সেক্ষেত্রে যানবাহনের একটি ভোগান্তি কিন্তু তৈরি হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মূল দাবিটির কথা যদি বলতে চাই, তারা কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কমাস ধরেই আন্দোলন করে আসছেন। গত নভেম্বর থেকে যদি বলি, সেই আন্দোলনের শুরু হয়, এবং সেখানে আমরা দেখি যে 18 তারিখে নভেম্বর মাসে তারা কিন্তু যে মহাখালী রেল ক্রসিং, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করেছিলেন, এবং তারা কিন্তু পরে আশ্বাসে তারা কিন্তু সেখান থেকে চলে আসছিলেন, এবং একটি কমিটিও গঠন করা হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। তারা যেটা অভিযোগ করছেন যে কমিটিটি গঠন করা হয়েছে, সেই কমিটিটি ঠিকমতো কাজ করছে না বলে তারা অভিযোগ করছেন। এবং একই সঙ্গে গতকালকে তারা, আমরা দেখেছি যে অনশনে গিয়েছেন 5 জন শিক্ষার্থী। সেক্ষেত্রে যারা আজকে আন্দোলন করছেন তারা যেটি বলছেন যে অনশনে অনশনে থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ রয়েছেন তার নেতৃত্বে বা তার অনুমতিতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের এরকম আন্দোলনরত অবস্থার পরেও এই ধরনের আয়োজনকেও তারা কিন্তু আসলে ধিক্কার জানিয়েছে, এবং তারপরেই তারা মূলত আজকে যে অবরোধ, যদিও এটি গতকালকে থেকেই নির্ধারিত ছিল যে আজকে তারা সড়ক অবরোধ করবেন এবং তাদের যে দাবি সেটিকে তারা মেনে নেবেন। সেক্ষেত্রে এর আগেও কিন্তু একাধিকবার এই সড়ক অবরোধ করে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আন্দোলন করেছেন। আমরা দেখছি যে 7 জানুয়ারি তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ফটকে, সেখানে তিতুমির কলেজের জায়গায় সরিয়ে সেটি তিতুমির বিশ্ববিদ্যালয় ব্যানারও তারা নিজ উদ্যোগে লাগিয়েছিলেন। যেই তদন্ত কমিটিতে কাজ করছেন তারা 5 সদস্য বিশিষ্ট, সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে যে তারা ঠিকমতো কাজ করছেন না, বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো মেনে নেওয়ার কথা সেই অনুযায়ী তারা কাজ করছে না, সেটি তারা অভিযোগ করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে
আজকের যে আন্দোলন, এই আন্দোলনটি তিতুমির কলেজ কিন্তু বেশ কমাস ধরেই কিন্তু তারা করে আসছেন। তাদের মূল যেই দাবি সেটি হচ্ছে যে এই যে তিতুমির কলেজ যেটি রয়েছেন সেটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু করতে চাইছেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের আন্দোলন তারা কিন্তু আসলে করতে চান না। তারা মূলত তাদের যেই বিশ্ববিদ্যালয় করার ঘোষণা সেটিকেই তারা কিন্তু আসলে অনড় থাকতে চাইছেন। সেক্ষেত্রে তারা আজকে নতুন কর্মসূচি আসলে দেওয়ার কথা রয়েছে। এখান থেকেই তারা হয়তো নতুন কর্মসূচিতে যাবেন। এখান থেকে তারা পরবর্তীতে কী ধরনের কর্মসূচিতে যেতে চান, কারণ তারা যেটি বারবার বলছেন যে যেহেতু সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল 5 সদস্য বিশিষ্ট, সেটি যেহেতু কাজ করছে না তারা অভিযোগ করছেন, সেক্ষেত্রে নতুন কোনো কমিটি তারা চান কিনা বা নতুন কোনো কিছু তারা চান কিনা, সেক্ষেত্রে নতুন করে কমিটি করা হবে কিনা সেই বিষয়টি নিয়ে হয়তো আলোচনা তারা প্রস্তাব দেবেন। এবং একই সঙ্গে সড়কে থেকে এই যে আন্দোলন তারা যেটি বলছেন যে সেটিও আসলে তারা কিন্তু করতে চাইছে না। তারা চাচ্ছেন তাদের যে দাবিটি সেই দাবিটি যাতে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটিকে মেনে নেন। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। নির্বাচন সংক্রান্ত আইনবিধি পর্যালোচনা করে এবার নিজেরাই সংস্কার প্রস্তাব তৈরির কথা ভাবছে নির্বাচন কমিশন। এ নিয়ে সকালে সিইসির নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে আমাদের এখান থেকে যেটা প্রপোজ করা হয়েছিল উপধারা 2 কে ধারণ করে উপধারা 3টি দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে টাইপিং মিস্টেকের কারণে সম্ভবত এখানে উপধারা 1 হয়ে গেছে। ফলে যেটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না, আসলে তো সেটা হওয়ার কথা নয়। তো আমরা এই সমস্যাটি তুলে ধরে এটা সংশোধনের জন্য লিখব। জি, আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি যে সীমানা নির্ধারণী সংক্রান্ত কি ধরনের সিদ্ধান্ত আসে। সংস্কার কমিশনের এতেও একটা সুপারিশ আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এই আবেদনগুলো আমাদের কাছে পেন্ডিং আছে, জাস্ট আপনাদের অবগতির জন্য। নেক্সট বিষয় যেটা আমরা আলোচনা করেছি, বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটার সাথে যেহেতু বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরো সহজীকরণ করব। নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করেছি, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 এবং গাইডলাইন্স ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স অ্যান্ড মিডিয়া, ফরেন মিডিয়া, এটা সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। আপনারা জানেন সাধারণত পর্যবেক্ষকরা 5 বছর মেয়াদী হয়ে থাকেন, নিবন্ধিত হয়ে থাকেন, মানে কনসিডারিং ওয়ান ইলেকশন আফটার দ্য আদার। কিন্তু আমাদের তো এই মুহূর্তে যেহেতু ইলেকশনটা 5 বছর মেয়াদী না, তো আমাদেরকে নতুনভাবে এটাকে রিভিউ করতে হবে। পাশাপাশি পর্যবেক্ষক আপনার বিভিন্ন সংস্থা নিয়েও তো বিভিন্ন কথাবার্তা আছে, যে কারণে আমরা চাচ্ছি যে এই পুরা নীতিমালাটাকে রিভিউ করে নতুনভাবে আবার। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। রাজধানী পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু হত্যা মামলার অন্যতম আসামি রাজন ও রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য জানায় ডিবি। জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে মঞ্জুরুল ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় কিছুদিন আগে। এর জেরে 20 জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পাশে মারধর ও ছুরিকাঘাত করা হয় মঞ্জুরুলকে। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 21 জানুয়ারি পল্লবী থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রাবেয়া আক্তার। এতে আসামি করা হয় 20 জনকে। এদের মধ্যে তুফান, মুরাদ ও রাব্বিকে আগেই গ্রেপ্তার করা হয়। বাকি আসামি ধরতে ডিবির অভিযান চলছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার আলী তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
যশোরে 5 ফুলট সীমান্ত এলাকা থেকে ভারত থেকে আসা 9.5 কোটি টাকা মূল্যের হীরার গয়নাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। রাতে 5 ফুলটের বদিপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। খুলনা 21 বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বদিপাড়ার সড়কে অবস্থান নেয় বিজিবি। পরে রাত 8টার দিকে একটি ভ্যান থামিয়ে যাত্রীকে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে প্রায় 210 গ্রাম ওজনের হীরার 7টি আংটি, 2টি পায়েল, একটি ব্রেসলেট, 3টি বালা ও 12টি নাকফুল উদ্ধার করা হয়। উদ্ধার হীরার দাম প্রায় 9.60 লাখ টাকা। পাচারকারী হাফিজুর রহমান 5 ফুলট গ্রামের বাসিন্দা। সকালে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। শুল্ক কমানোর প্রভাব পড়েছে চিনির বাজারে। এক মাসে দাম কমেছে 3.5% পর্যন্ত। পাশাপাশি রমজান সামনে রেখে প্যাকেট চিনি বিক্রি করছে সরকারি মিলগুলো। টিসিবিও কম দামে চিনি বিক্রি করছে। তবে রোজায় কেউ যাতে কারসাজি করতে না পারে সেজন্য সতর্ক থাকার তাগিদ দিয়েছেন ভোক্তারা। প্রতি বছর রোজার আগে চিনির দাম বাড়লেও এবার তেমন হয়নি। বাজারে চিনির সংকটও নেই। গত অক্টোবরে চিনির আমদানি শুল্ক কমিয়ে 30 থেকে 15% করা হয়েছে। এরপর থেকে খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, আর প্যাকেট চিনি 125 টাকা। সরকারি লাল চিনির প্যাকেট 140 টাকা কেজি। সব মিলিয়ে চিনির দাম গত বছরের চেয়ে 14% কম। গভর্নমেন্টের চিনিটা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, আর সাদাটা বিক্রি হচ্ছে এখানে খুচরা 120 টাকা, 18 টাকা, 120 টাকা, 18-20 টাকা এরকম বিক্রি হচ্ছে। দীর্ঘদিন পর 140 টাকা কেজি দরে প্যাকেট চিনি বিক্রি করছে সুগার মিল কর্পোরেশন। প্রতিষ্ঠানটির দাবি, সরকারি মিলে চিনির উৎপাদন হয়েছে প্রায় 32,000 টন। রোজার আগেই রাজধানীতে খোলা ট্রাকে চিনি বিক্রির পরিকল্পনাও রয়েছে। আমাদের নিচে যে বিক্রি হয় 5 দিনে, আর এর ভিতরে দেখা যাক, আমরা চেষ্টা করতেছি যে ট্রাকে করে নিয়ে যেও আমরা হয়তো বিভিন্ন স্পটে, যেমন সচিবালয়, অফিসার্স ক্লাব, এইরকম পজিশনে হয়তো আমরা সাময়িকভাবে বিক্রির চেষ্টা করব, রমজানকে টার্গেট করি। তবে ভোক্তাদের সংখ্যা রমজান সামনে রেখে সুযোগ নিতে পারে অসাধু ব্যবসায়ীরা। এজন্য এখনই বাজারে কঠোর নজরদারি দরকার। সরকারের যে রমজানে সব জিনিসের উপরে একটু নজরদারি বেশি রাখা উচিত। ঠিক আছে, বেশি মানে ভোক্তা অধিদপ্তর যেরকম পাঠাইলে ওরা একটু নিয়ন্ত্রণে থাকতো। ফ্যামিলি কার্ডধারীদের মাঝে 70 টাকা কেজি দরে চিনি বিক্রি করছে টিসিবিও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে মতলব উত্তরে মেঘনার 15 কিলোমিটার এলাকায় মারা যাচ্ছে প্রচুর মাছ। এক সপ্তাহে একলাসপুর থেকে ছটাকি পর্যন্ত এলাকা জুড়ে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীতে মাছের মরকের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। গত এক সপ্তাহ ধরে চাঁদপুরের মেঘনা নদীর ঢেউয়ের সাথে ভেসে আসছে মৃত এইসব মাছ। পোয়া, বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছের স্তূপ জমেছে নদী তীরে। মোহনপুর বাবুবাজার এলাকায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মৃত মাছ। এসব জলজ প্রাণীর পচা গন্ধে অতিষ্ঠ নদী পাড়ের মানুষ। মাছটি মারার কারণে আমাদের এই নদী অঞ্চলে মানুষের বহুত অসুবিধা হয় চলাফেরার জন্য। বড় বড় মাছ এমনি নদীতে ওই বায়া উঠতে জায়গা, মানুষের কাছে আইলে মানুষের চালুন্দা ধরে ধরে বাড়িতে লয়ে যায়। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের দাবি, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কারখানাগুলোর রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে মেঘনার পানি। এতে অক্সিজেন কমে যাওয়ায় মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। অক্সিজেনের পরিমাণ 5 ppm থাকার কথা, কিন্তু ওখানে 2-3, কোথাও কোথাও ক্ষেত্রে 0 লেভেলও থেকে যায়। কারণ এত পরিমাণ বিষক্রিয়া থাকে বা ইফ্লুয়েন্টের পরিমাণটা বেশি থাকাতে কিছু কিছু অংশ মাছ ব্যাপক আকারে মারা যায়। মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধানে মৎস্য বিভাগ সহ একাধিক টিম কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। গবেষণাগারে যে আমরা পানির মানটা পরীক্ষা করতে পাঠিয়েছি এবং আমাদের যে বিশেষজ্ঞ দল আছে তাদের যে রিপোর্ট আসবে তার প্রেক্ষিতে হয়তো আমরা একটা কার্যকর কারণটা আমরা খুঁজে বের করতে পারবো। স্থানীয়রা বলছেন, গত 3 বছর ধরে জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মেঘনায় মৃত মাছ ভাসতে দেখছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।